গল্পকক্ষতে আমি সারা আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা স্টেশন চতুর্থ খণ্ড। জাপানি ইঞ্জিনিয়ার আমাদের দেখে কি করবেন তাই যেন বুঝতে পারছেন না। প্রতিটা কথা দুবার তিনবার করে বলছেন, অকারণে হাসছেন। দেখার মতো দৃশ্য। কুসুম, তুমি আসবে চিন্তাই করিনি। ইস, তোমার শাড়িটা কাদায় মাখামাখি হয়ে গেছে। শাড়িটা ধুয়ে নেবে? দাঁড়াও, পানি দিচ্ছি। গুঁড়া সাবান আছে, গুঁড়া সাবান ছিটিয়ে দাও। কুসুম আপু বলল, আপনাদের বড় সাহেব এসে কি বলল? আর ওনার কথা বলবে না। হাফ ম্যাড একটা মানুষ। অকারণে চিৎকার চেঁচামেচি, একে শাস্তি ওকে শাস্তি। আপনাকে ওনাকে শাস্তি দিয়েছে? জাপানি ইঞ্জিনিয়ার হতভম্ব গলায় বললেন, এইসব তুমি কি বলছো? আমাকে শাস্তি দিবে কেন? কুসুম আপু নিচু গলায় বলল, চারিদিকে এরকম রটনা। আপনাকে নাকি আপনাকে নাকি আমাকে নাকি কি? আপনাকে নাকি 25 বার কানে ধরে উঠবস করিয়েছেন। চারিদিকে এই রটনা? জি, সেই জন্যই আপনাকে দেখতে এসেছি। আমি টগরকে বললাম, উনি নিশ্চয় খুব মন খারাপ করেছেন। চল ওনাকে সান্ত্বনা দিয়ে আসি। খুবই ভুল কথা শুনেছ। কথাটা যে তোমরা বিশ্বাস করেছ সেটা ভেবেই আমি অবাক হচ্ছি। উনি শাস্তি দিয়েছেন জমশেদকে, ক্রেনের ড্রাইভার। সে ক্রেনে বসেছিল, সেখান থেকে পানের পিক ফেলেছে। পিক পড়েছে বড় সাহেবের প্যান্টে, তখন তিনি এই শাস্তি দিয়েছেন। অন্যদিন জায়গাটা লোকজনে গমগম করত। আজ পুরোপুরি ফাঁকা। মনে হচ্ছে জাপানি ইঞ্জিনিয়ার ছাড়া আর কেউ নেই। চটের বস্তা পানিতে ফেলার জন্যে 20-25 জন কুলি সব সময় থাকত। আজ তারাও নেই। কুসুমাপু বলল, আপনার লোকজন সব কোথায়? জাপানি ইঞ্জিনিয়ার চোখ মুখ কুঁচকে বললেন, বিরাট ঝামেলা হয়ে গেছে। বড় সাহেব চলে যাবার পরই জমশেদ বলল সে চাকরি করবে না, ব্যাগ গুছিয়ে রওনা। তার অপমানের বিচার যদি হয় তাহলেই সে চাকরিতে জয়েন করবে, বিচার না হলে না। এরা হলো লিডার টাইপ লোক। তার দেখা দেখি ফোরম্যান ব্যাগ গুছিয়ে ফেলল, ফোরম্যানের সঙ্গে 3 অ্যাসিস্ট্যান্ট। কাজেই আমি কাজ বন্ধ করে কুলিদের ছুটি দিয়ে দিলাম। ব্রিজের কাজ বন্ধ? এছাড়া উপায় কি? বড় সাহেব যে ভেজাল লাগিয়েছে, এই ভেজাল কবে মিটবে কে জানে। সরকারি ব্যাপার তো তদন্ত কমিটি বসবে, মিটিং হবে, ফাইল চালাচালি হবে। সরজমিনে তদন্ত করার জন্যে সেলুন কারে করে রেলওয়ে বোর্ডের মেম্বাররাও আসবেন। তদন্ত রিপোর্ট বের না হওয়া পর্যন্ত সব কাজ থাকবে বন্ধ, এবং একদিন ঝুপ করে পুরো ব্রিজ নদীতে পড়ে যাবে। ব্রিজ কেন পড়ল সেই নিয়ে আবার তদন্ত কমিটি বসবে, আবার মিটিং, আবার ফাইল চালাচালি। আপনার তো মজাই হলো, কাজ নেই। কাজ থাকাটাই হলো মজার, কাজ না থাকা কোনো মজার ব্যাপার না। কাজ করা মানুষকে একদিন কাজ ছাড়া বসিয়ে রাখো, তার মাথা নষ্ট হয়ে যাবে। আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে? এখনো যায়নি, তবে যাবে। আজ দুপুরে খাবো কি সেটা পর্যন্ত ঠিক নেই। বাবুর্চিও চলে গেছে। কুসুমাপু বলল, আজ দুপুরে আমাদের সঙ্গে খাবেন। আপনার কই মাছ খাওয়ার দাওয়াত, আমরা আপনাকে নিতে এসেছি। জাপানি ইঞ্জিনিয়ার হাসি মুখে বললেন, তোমরা নিতে না এলেও আমি তোমাদের বাসায় চলে যেতাম। অবস্থা যা দাঁড়িয়েছে, আমাকে মনে হয় ঘন ঘন তোমাদের ওখানেই খেতে হবে। তোমরা একটু দাঁড়াও, আমি কাপড়টা বদলে আসি। কুসুম, তাঁবুর ভেতর কেমন দেখা যায় তুমি দেখতে চাও? কুসুম আপু বলল, আর একদিন দেখব, আজ না। আজ না দেখাই ভালো, খুব এলোমেলো হয়ে আছে। গুছিয়ে রেখে তোমাকে খবর দেব। ইঞ্জিনিয়ার সাহেব তাঁবুর ভেতর ঢুকে গেলেন, আর তখনই চিটাগং মেইলের হুইসেল শোনা গেল। কুসুম আপু হুইসেল শুনে হঠাৎ খুব চমকে গেল। তার মুখ চোখ অন্যরকম হয়ে গেল। কুসুম আপু গলা নামিয়ে বলল, টগর শোন, আমার ঝপাং খেলা খেলতে ইচ্ছে করছে। আমি মগরা ব্রিজে উঠছি, খবরদার ভয় পাবি না। ঠিক সময় আমি পানিতে ঝাঁপ দেব। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কুসুম আপুর সঙ্গে এখন কোনো রকম তর্ক করা বৃথা। তাকে 2 হাতে ঝাপটে ধরে রাখার চেষ্টা করা যায়, তাতে লাভ হবে না। একা আমি তাকে আটকাতে পারবো না।
জাপানি ইঞ্জিনিয়ার পারবেন। আমি ছুটে গেলাম তাঁবুর দিকে। কুসুম আপু হেলতে দুলতে ব্রিজের উপরে রেলের স্লিপারে পা রেখে হাঁটছে। বাতাসে তার শাড়ির আঁচল উঠছে, মাথার চুল উঠছে, তার মুখ হাসি হাসি। বাঁকের আড়াল থেকে ট্রেন বের হয়ে এসেছে। ট্রেনের ড্রাইভার এখনও দেখতে পায়নি যে ব্রিজের ওপর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পেলে ক্রমাগত হুইসেল দিত। জাপানি ইঞ্জিনিয়ার প্রথমে কিছুক্ষণ বুঝতেই পারলেন না যে কুসুম আপু ব্রিজের ওপর। হঠাৎ বুঝতে পেরে হতভম্ব গলায় বললেন, কুসুম, তুমি কি করছো? কুসুম আপু চেঁচিয়ে বলল, কিছু করছি না, হাঁটছি। দৌড়ে চলে এসো, দৌড়ে আসো। না। তোমার কি মাথা খারাপ নাকি? এই কুসুম, এই। কুসুম আপু শব্দ করে হাসল। এখন সে আর রেল স্লিপারে পা দিয়ে হাঁটছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। ইঞ্জিনিয়ার সাহেব আমার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বললেন, মেয়েটা পাগল, ইনসেইন। ট্রেনের ড্রাইভার এখন কুসুম আপুকে দেখতে পেয়েছে। ক্রমাগত হুইসেল বাজিয়ে যাচ্ছে। হুইসেলের সঙ্গে টুনটুন করে ঘন্টাও বাজছে। ইঞ্জিনিয়ার সাহেব ভাঙ্গা গলায় ডাকলেন, এই কুসুম, এই। কুসুম আপু বলল, আপনি এসে আমাকে নিয়ে যান। আমি এতক্ষণ খুব ভয় পাচ্ছিলাম। কুসুম আপু দাঁড়িয়ে পড়ার পর আর ভয় পাচ্ছি না, কারণ কুসুম আপু খুব হিসেব করে দাঁড়িয়েছে, দুটা স্প্যানের ঠিক মাঝখানে। এখান থেকেই নদীতে ঝাঁপ দেয়া নিরাপদ। আপু বারবার নদীর দিকে তাকাচ্ছে। এর অর্থ হলো ঝাঁপ দেবার আগে হিসাব করে নেয়া। 2 হাত উঁচু করে রাখার কারণও একটাই, ঝাঁপ দেবার আগে 2 হাত উঁচু করতে হয়। ট্রেন ব্রিজের ওপর উঠে পড়েছে। কুসুম আপুর আর দেরি করা উচিত না। কেন দেরি করছে? ঝপাং খেলার নিয়ম হচ্ছে ট্রেনের ইঞ্জিনের দিকে কখনো না তাকানো। ইঞ্জিনের দিকে চোখ পড়লেই নাকি হাত পা ঠান্ডা হয়ে যায়। কুসুম আপু তাকিয়ে আছে ইঞ্জিনের দিকেই। এক সময় ইঞ্জিন কুসুম আপুকে আড়াল করে ফেলল। তারপর ব্রিজ পার হয়ে গেল। আমি মগরা নদীর দিকে তাকিয়ে আছি। কুসুম আপুকে দেখতে পাচ্ছি, সাঁতার কেটে তীরের দিকে আসার চেষ্টা করছে। নদীতে প্রবল স্রোত, তার যে বেশ কষ্ট হচ্ছে তা দেখে বোঝা যাচ্ছে। বাবা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন ভাইয়াকে চিনতে পারছেন না। তার চেহারা চেনা চেনা লাগছে, কোথায় দেখেছেন মনে করতে না পারায় একটু যেন বিব্রত। ভাইয়াকে অবশ্য খুবই চেনা লাগছে। মাথার বারান্দা দেয়া টুপি পরায় ভালো লাগছে। ছোলা মাথা ঢাকা পড়েছে। গায়ের খাকি পোশাকটাও খুব মানিয়েছে। সবচেয়ে মানিয়েছে পায়ের লাল রঙের কাপড়ের জুতো। খাকি পোশাক পরার জন্যই হয়তো ভাইয়া অতিরিক্ত গম্ভীর হয়ে আছে, কারো চোখের দিকে সরাসরি তাকাচ্ছে না। খাকি পোশাক পরা মানুষ কারোর চোখের দিকেই সরাসরি তাকায় না, 2 ভুরুর মাঝখানে তাকায়। এটা আমার কথা না, রহমান চাচার কথা। তিনি যৌবনে আনসার বাহিনীতে ঢুকেছিলেন। সেখানেই নাকি তাকে শেখানো হয়েছে দুষ্ট লোকজনদের চোখে চোখে না তাকিয়ে 2 ভুরুর মাঝখানে তাকাতে। বাবা চাপা গলায় বললেন, ব্যাপার কি, সং সেজেছিস কেন? ভাইয়া বলল, সার্ভিস পেয়েছি। বাবা বললেন, কোন বেকুব তোকে চাকরি দিল? এনজিওর চাকরি। চাকরিটা কি? গ্রামের বিভিন্ন বাড়িতে স্যানিটারি পায়খানা ফিটিং হবে, তার তদারকি। এছাড়াও আরও ডিউটি আছে। বাবা ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। হতাশ গলায় বললেন, শেষ পর্যন্ত পায়খানার মিস্ত্রি? আমার কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে তোর। ভাইয়া গম্ভীর গলায় বলল, কি অসুবিধা? তোর বিয়ে শাদী হবে না। পাত্রীপক্ষের কাছে খবর যাবে জামাই গু ইঞ্জিনিয়ার। গু ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে কোনো মেয়ে রাজি হবে না। মেয়েদের মধ্যে সূচিবায়ু বেশি থাকে। আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। চাকরি যেমন জোগাড় করেছিস, বিয়েরও ব্যবস্থা হয়েছে? আলহামদুলিল্লাহ। 2টা বড় খবর শুধু মুখে দিলি। মিষ্টি কিনে আন, বাতাসা কিনে আন। সবাইকে একটা করে বাতাসা দিবি আর 1 ঢোক পানি। গু চাকরিতে এর চেয়ে বেশি কিছু খাওয়ানো ঠিক না, লোক হাসবে। ভাইয়া বাবার সামনে থেকে চলে গেল।
বাবা নিজের মনে বিড়বিড় করতে লাগলেন, কত রকম কারিগরের কথা শুনেছি, ঘরের কারিগর, জিলাপির কারিগর, আজ শুনলাম গুয়ের কারিগরের কথা। সেই কারিগর আমার ঘরে বসে আছে। আহা, কি আনন্দ! কেউ যদি জিজ্ঞেস করে আপনার বড় ছেলে কি করে, আমি বুক ফুলিয়ে বলতে পারবো সে গু কারিগর, তার সব বাণিজ্য গু নিয়ে। বাবা আজকাল খুব বেশি কথা বলছেন। একবার কথা বলতে শুরু করলে আর থামেন না, কথা বলেই যান বলেই যান। একই কথা নানান ভঙ্গিতে বলেন। শেষের দিকে শুনতে খুবই বিরক্ত লাগে। কেরোসিন চিকিৎসার সঙ্গে এর মনে হয় কোনো যোগ আছে। পেটের ব্যথার জন্যে কেরোসিন খাওয়া শুরুর পর থেকে বাবার কথা বলা বেড়েছে। আমি হাতের লেখা লিখছিলাম, বাবা আমার দিকে তাকিয়ে তাকিয়ে ধমকের ভঙ্গিতে বললেন, চট করে একটা অঙ্ক কর। একটা গ্রামে 300 লোকের বাস। এরা প্রত্যেকে যদি গড়ে দৈনিক 500 গ্রাম করে পায়খানা করে, তাহলে 1 মাসে গ্রামে গুয়ের পরিমাণ কত হবে? ঐকিক নিয়মে কর। আমি বললাম, এই অঙ্ক করতে হবে কেন? তোর ভাই তো আর অঙ্ক করতে পারবে না, গুয়ের অঙ্ক সব তোর করতে হবে। এই অঙ্ক আমি করব না। আচ্ছা, যা করিস না। আমি বাবার সামনে থেকে উঠে চলে এলাম। বাবা নিজের মনে বিড়বিড় করতে লাগলেন। বিড়বিড় করে কি বলছেন বারান্দা থেকে শুনতে পাচ্ছি না। নিশ্চয়ই গু বিষয়ক কিছুই হবে। বাবার কি শরীরের তাল নষ্ট হয়ে গেছে? একটা বয়সের পর মানুষের শরীরের তাল নষ্ট হয়ে যায়। সেই বয়সটা এক একজনের জন্য এক এক রকম। এটা আমার কথা না, জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের কথা। জ্ঞানী জ্ঞানী কথা তিনি আগে বলতেন না, আজকাল বলেন। তিনি এখন ঘরের মানুষ হয়ে গেছেন। ঘরের মানুষ অনেক কিছু বলতে পারে, জ্ঞানের কথা তো বলতেই পারেন। তিনি যে শুধু জ্ঞানের কথা বলেন তা না, প্রাইভেট টিচারের মতো আমার পড়া ধরেন। আবার ধাঁধা জিজ্ঞেস করেন, জটিল সব ইংরেজি ধাঁধা। ঠোঁট গোল করে বলেন, বলো দেখি টগর, 9 কেন 7কে ভয় পায়? চট করে বলো। Why 9 is afraid of 7? 9 তো 7-এর চেয়ে বড়, 9-এর তো 7কে ভয় পাবার কথা না। দেখি তোমার বুদ্ধি কেমন, চট করে বলো। এ ধরনের ধাঁধা তিনি তখনই জিজ্ঞেস করেন যখন কুসুম আপু আশেপাশে থাকে। জাপানি ইঞ্জিনিয়ারের লক্ষ্য আমি না, কুসুম আপু। কাজেই আমি ধাঁধা নিয়ে মোটেই মাথা ঘামাই না। জাপানি ইঞ্জিনিয়ার খুবই হতাশ হয়ে বলেন, এ কি, পারছো না কেন? চেষ্টা করে দেখো। আচ্ছা কুসুম, তুমি বলো। কুসুম আপু হাই তুলতে তুলতে বলে, 9 7কে ভয় পায় কারণ 9 খুবই ভীতু প্রকৃতির, আপনার মতো। আমি ভীতু? অবশ্যই ভীতু। ওই দিন ব্রিজের ওপর দাঁড়িয়ে আপনাকে ডাকলাম, বললাম আমাকে হাত ধরে নিয়ে যান, আপনি এসেছিলেন। আমি যদি ওই দিন তোমাকে আনতে যেতাম, তাহলে আমিও মারা পড়তাম, তুমিও মারা পড়তে। মারা পড়লে পড়তাম, মরার আগে জেনে যেতাম আপনি খুবই সাহসী একজন মানুষ। আপনার সম্পর্কে আমার একটা ভালো ধারণা হতো। এখন কি আমার সম্পর্কে খারাপ ধারণা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খারাপ ধারণা থাকলে খারাপ ধারণা। এখন ধাঁধার জবাব দাও। Why 9 is afraid of 7? জানি না। Because 7 8 9। তার মানে? তার মানে EIGHT বানানটা ATE করো। 7 8 9। এখন বুঝতে পারছো? 7 9কে খেয়ে ফেললো। ভেরি ফানি, তাই না? কুসুম আপু মুখ গম্ভীর করে বলল, আপনি শুধু যে ভীতু তাই না, আপনি খানিকটা বোকাও। বোকা কেন? বোকারাই এই জাতীয় ধাঁধা বলে খুব মজা পায়। ও। কুসুম আপু প্রতিদিনই জাপানি ইঞ্জিনিয়ার সাহেবকে কঠিন কঠিন কিছু কথা বলেন। আগে এই সব কথায় ইঞ্জিনিয়ার সাহেবের মুখ কালো হয়ে যেত, এখন আর হয় না। তিনি কুসুম আপুর কঠিন কথাগুলি সহজভাবেই নেন। বাইরের কেউ হলে তিনি কথাগুলি সহজভাবে নিতেন না। এখন তিনি ঘরের মানুষ। তিনি নাকি ইঙ্গিতে জানিয়েছেন কুসুম আপুকে তার খুবই পছন্দ। তার প্ল্যান আরও 6 বছর পর বিয়ে করা, কারণ 6 বছর পর রেলের কোয়ার্টার পাবেন। তবে কথাবার্তা এখনই পাকা করে রাখা যেতে পারে। রেলের এই চাকরি তার পছন্দ না,
তিনি দেশের বাইরে চলে যাবার চেষ্টা করছেন, নানান জায়গায় লেখালেখি করছেন। কোনো একটা যদি লেগে যায় তাহলে কিছুটা আগেই হবে। কুসুম আপু তার উত্তরে কি বলেছেন তা জানা যায়নি। আমার ধারণা তিনি শরীর দুলিয়ে খুব হেসেছেন। যে হাসির দুরকম অর্থ করা যায়। প্রথম অর্থ, আমি খুব খুশি, এবং দ্বিতীয় অর্থ, এইসব কি হাস্যকর কথা, আমি কোন দুঃখে আপনার মতো বোকাকে বিয়ে করব। জাপানি ইঞ্জিনিয়ার ভদ্রলোক এখন দুবেলাই আমাদের এখানে খান। দুপুরে টিফিন ক্যারিয়ারে করে সাইটে তার জন্যে খাবার যায়, রাতে তিনি নিজেই খেতে আসেন। খাবার দেওয়ার পর বেশিরভাগ সময় রাতে থেকে যান। ভাইয়া রাতে বাসায় থাকেন না, তার বন্ধু আজিজের বাসায় ঘুমোতে যান। জাপানি ইঞ্জিনিয়ার আমাকে পাশে নিয়ে ঘুমান। আমাদের দুজনের মাঝখানে তিনি একটা বালিশ দিয়ে রাখেন। গায়ের সঙ্গে গা লাগলে তার নাকি ঘুম হয় না। ভদ্রলোকের ঘুম এমনিতেই কম। প্রায় আমি ঘুম ভেঙে দেখি ভদ্রলোক জেগে বসে আছেন, সিগারেট খাচ্ছেন। আমাকে হঠাৎ জেগে উঠতে দেখলে স্বস্তি পান। তখন বেশ আগ্রহ নিয়ে গল্প করেন, বেশিরভাগই ভূত প্রেতের গল্প। তোমাদের বাড়িতে কি ভূতের উপদ্রব আছে নাকি? না, আমার তো মনে হয় আছে। মাথার কাছের জানালাটা হঠাৎ দেখলাম আপনা আপনি বন্ধ হলো, আবার খুলেও গেল। কোনো বাতাস টাতাস কিচ্ছু ছিল না। আচ্ছা, ধরলাম বাতাসে বন্ধ হয়েছে, তাহলে খুলল কিভাবে? জানালা খুলতে হলে ঘরের ভেতর থেকে বাতাস বাইরে যেতে হবে, তাই না? জি। ব্যাপারটা আমি আগেও লক্ষ্য করেছি। অন্য কোনো জানালা না, মাথার কাছের এই জানালাটাই শুধু এই ঘটনাটা ঘটে। খুব পুরনো বাড়িতে জিন ভূত থাকে, আবার ধরো নতুন বাড়িতেও থাকে। ধরো তুমি একটা বাড়ি বানালে, বাস করার জন্য প্রথম সেই বাড়িতে উঠলে, তখন অবশ্যই বিচিত্র সব জিনিস দেখবে। ও, আমার ছোট মামা সিরাজগঞ্জে একটা বাড়ি বানিয়েছিলেন। ছেলে মেয়ে নিয়ে সেই বাড়িতে উঠলেন। তারপর যে কাণ্ড শুরু হলো সেটা বললে কেউ বিশ্বাস করবে না, ভয়াবহ। মামাও বাঘা তেঁতুল টাইপ। মামা বললেন, ভূতের আমি ক্যাথা পুরি, দেখি ভূত কি করে। পয়সা দিয়ে বাড়ি বানিয়েছি ভূতের থাকার জন্য না, আমার থাকার জন্য। ভূতদের হাউজিং প্রবলেম, বাড়ির পেছনে দুটা শেওড়া গাছ লাগিয়ে দিব। শেওড়া গাছে প্রেমসে থাক। টগর গল্পটা শুনছো? জি। চোখ বন্ধ করে ফেললে যে, ভাবলাম ঘুমিয়ে পড়েছ। একটা জিনিস খেয়াল রাখবে, কেউ যখন গল্প করে তখন চোখ বন্ধ করতে নেই। এটা বিরাট বেয়াদবি। এই কাজ আর কখনো করবে না। জি আচ্ছা। চা খেতে ইচ্ছে করছে, কি করা যায় বলো তো? টি ব্যাগ, চিনি, দুধ সবই আছে, শুধু গরম পানি পেলে কাজ হতো। গরম পানি কে করবে? সবাই তো ঘুমাচ্ছে। না, সবাই ঘুমাচ্ছে না, কুসুম জেগে আছে। তার হাসির শব্দ শুনেছি, মনে হয় সে তার মার সঙ্গে গল্প করছে। কুসুম আপু ঘুমের মধ্যে হাসে। আমি যে হাসি শুনেছি সেটা ঘুমের হাসি না, ঘুমের হাসি অন্যরকম। তুমি দরজার কাছে গিয়ে তোমার আপুকে ডাক দিয়ে দেখো সে ঘুমোচ্ছে কিনা। একা যেতে ভয় করলে আমি সঙ্গে যাব, নো প্রবলেম। যাদের চা খেয়ে অভ্যাস আছে তাদের যদি হঠাৎ চায়ের নেশা চাপে তাহলে ভয়ঙ্কর অবস্থা হয়। চা না খাওয়া পর্যন্ত কিচ্ছু ভালো লাগে না। কুসুম ঘুমিয়ে থাকলেও আমাকে চা খেতে হবে। রান্নাঘরে গিয়ে নিজেই চা বানাবো, তাতে আমার কোনো সম্মানহানি হবে না, বুঝতে পারছো? জি। চলো চা খাওয়ার ব্যবস্থা করি, তারপরে আমি আমার ছোট মামার গল্পটা বলবো। দারুণ ইন্টারেস্টিং। কুসুম শুনতে চাইলে সেও শুনবে। সে ভয়টয় পাবে বলে মনে হয় না। মেয়েটার মারাত্মক সাহস। মেয়েদের এত সাহসও অবশ্যই ভালো না। সে যে কিভাবে ব্রিজ থেকে লাফ দিয়ে পানিতে পড়ল, এখনো মনে হলে শরীর ঠান্ডা হয়ে যায়। এই ঘটনা যদি ঢাকায় গিয়ে বন্ধু বান্ধবকে বলি, কেউ বিশ্বাস করবে না। এদেরও দোষ দেয়া যায় না। ঘটনা আমি নিজের চোখে দেখেছি, তারপরেও আমার নিজেরই বিশ্বাস হয় না। কুসুম আপু জেগেই ছিল, তবে চা বানানোর জন্য সে বের হলো না। রহিমা ফুপু বের হলেন। জাপানি ইঞ্জিনিয়ার খুব সংকুচিত গলায় বলতে লাগলেন, আমি খুবই লজ্জিত আপনাকে কষ্ট দিচ্ছি। নেক্সট টাইম একটা ফ্লাস্ক দিয়ে দেব। ঘুমোবার আগে শুধু ফ্লাস্ক ভর্তি করে গরম পানি রেখে দেবেন।
রহিমা ফুপু লম্বা ঘোমটা দিয়ে থাকলেন, একটা কথারও জবাব দিলেন না। আমার ধারণা রহিমা ফুপু জাপানি ইঞ্জিনিয়ারকে একেবারেই পছন্দ করেন না। তিনি অবশ্যই তার অপছন্দের কথা কখনোই বলবেন না। আমরা চা খাচ্ছি বারান্দায়, ওনার সাথে আমিও খাচ্ছি। চা খেতে আমার ভালো লাগে না, আবার খারাপও লাগে না, শুধু দোকানের চা খেতে ভালো লাগে। জাপানি ইঞ্জিনিয়ার ভূতের গল্প বলছেন এবং একটু পরপরই ভেতরের দিকে তাকাচ্ছেন। তিনি হয়তো ভাবছেন কুসুম আপু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বেচারার জন্য আমার মায়াই লাগছে। গল্প করছেন আমার সঙ্গে, অথচ তার মন পড়ে আছে অন্য একজনের জন্যে। আমার নিজের ইচ্ছা করছে ডেকে কুসুম আপুকে নিয়ে আসি। 3 জন না হলে ভূতের গল্প কখনো জমে না। ইঞ্জিনিয়ার সাহেবের গল্পটা খুব ভয়ের না হলেও খারাপ না। বুঝলে টগর, আমার সেই মামাও ভয়ঙ্কর সাহসী, কুসুমের মতোই সাহসী। ভূত যত উপদ্রব করে তার জেদ তত বাড়ে। ভূত নানানভাবে তাকে বিরক্ত করে। মশারি খাটিয়ে শুতে গিয়েছেন, মাঝরাতে দেখা যাবে দড়ি থেকে মশারি খুলে গায়ের ওপর ফেলে রাখা হয়েছে। আলনা ভর্তি কাপড়, হঠাৎ একদিন দেখা যাবে সব কাপড় ভেজা, কাপড় থেকে টপ টপ করে পানি পড়ছে। গোসল করতে লুঙ্গি নিয়ে বাথরুমে ঢুকেছেন, গোসল শেষ করে লুঙ্গি পরতে গিয়ে দেখেন লুঙ্গি নেই। লুঙ্গি দলা মোচা করে কমোডে ঢুকিয়ে দেয়া হয়েছে। টগর, গল্পটা কেমন লাগছে? জি ভালো। কুসুম শুনলে মজা পেত। আরেকদিন আপাকে শোনাবেন। ভূতের গল্প বলার মুড সব দিন আসে না। আজকের রাতটা ভূতের গল্প বলার জন্য ভালো ছিল। দেখো তো জেগে আছে কিনা। জেগে থাকলে 5 মিনিটের জন্য আসতে বলো। আমি এখন ডাকতে গেলে রাগ করবে। রাগ করলে আমার ওপর রাগ করবে। তুমি তো আর ডাকছো না, আমি ডাকছি। গিয়ে বলো খুবই জরুরি কিছু কথা বলবো। আমি নিতান্তই অনিচ্ছার সঙ্গে উঠে দাঁড়ালাম এবং তখনই মার ঘর থেকে চাপা চিৎকার ভেসে এলো। মনে হচ্ছে কেউ 2 হাতে মার গলা চেপে ধরেছে। মা নিঃশ্বাস নেবার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। যে মার গলা চেপে ধরে আছে, মা তাকে ছাড়াবার চেষ্টা করছেন। জাপানি ইঞ্জিনিয়ার ধর্মর করে উঠে দাঁড়ালেন, ভীত গলায় বললেন, কি হয়েছে? আমি বললাম, কিছু হয়নি। চিৎকার কে করছে? তোমার মা? জি। দেখে আসো তো কি ব্যাপার। দেখা যাবে না। দেখা যাবে না কেন? আমি জবাব দিলাম না। জবাব দিতে ইচ্ছে করল না। মা কেন চিৎকার করছেন সেটা দেখা যাবে না, কারণ মার ঘর তালাবন্ধ। তালার চাবি বাবার কাছে। গত 1 সপ্তাহ ধরে মাকে তালাবন্ধ করে রাখা হচ্ছে। মার শরীর আগের চেয়ে অনেক বেশি খারাপ করেছে। দিনের বেলা তিনি বেশ স্বাভাবিকই থাকেন, কারো সঙ্গে কোনো কথাবার্তা বলেন না, তবে খাওয়া দাওয়া করেন। খাওয়া শেষ করে ছোট্ট বাচ্চাদের মতো কুণ্ডুলি পাকিয়ে ঘুমিয়ে যান। কিন্তু সন্ধ্যার পর থেকে তিনি অন্যরকম হয়ে যান। হইচই, চিৎকার, চেঁচামেচি কিছুই করেন না। শুধু গায়ে কোনো কাপড় রাখতে পারেন না। তার নাকি তখন শরীর জ্বলে যায়। তার ঘরে বালতি ভর্তি পানি থাকে। তিনি সেই পানি মাথায় ঢালেন এবং ঘরের ভেতরেই ছোটাছুটি করেন। এরকম চলে সারা রাত। ফজরের আজানের পরপরই তিনি স্বাভাবিক হয়ে যান, আবার গায়ে কাপড় পরেন। তাকে তখন খুবই লজ্জিত মনে হয়। জাপানি ইঞ্জিনিয়ার উদ্বিগ্ন গলায় বললেন, টগর, খোঁজ নিয়ে আসো, ব্যাপারটা কি? খোঁজ নিতে হবে না। এমন ভয়ঙ্কর একজন রোগী ঘরে, অথচ তোমরা সবাই কি নির্বিকার। আমি এর কারণটা বুঝতে পারছি না। পাবনা মেন্টাল হসপিটালের একজন ডাক্তার আছে, ডাক্তার আখলাকুর রহমান, আমার ছেলেবেলার বন্ধু। আমরা একসঙ্গে স্কুলে পড়েছি, কলেজেও একসাথে পড়েছি, ঢাকা কলেজ। ওর বায়োলজি ছিল বলে ও চলে গেল মেডিকেলে। আমার ছিল জিওগ্রাফি। আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। আখলাকের কাছে একটা চিঠি দিয়ে তোমার মাকে পাঠালে সে সব ব্যবস্থা করবে। ওইখানে চিকিৎসা ভালো হয়। তুমি এক কাজ করো, কুসুমকে ডেকে নিয়ে এসো, তার সঙ্গে ডিসকাস করি। আমি কুসুম আপুকে ডাকতে গেলাম না। মার ঘরের হইচই খুবই বাড়ছে। এখন মনে হচ্ছে জিনিস ছুঁড়ে দরজায় মারা হচ্ছে, কিংবা মা দরজায় মাথা ঠুকছেন। পুরো বাড়ি মনে হয় কাঁপছে। রহিমা ফুপু বারান্দায় এসে দাঁড়ালেন। জাপানি ইঞ্জিনিয়ার বললেন,
সমস্যাটা কি একটু বলবেন? আমি যদি কোনো সাহায্য করতে পারি। রহিমা ফুপু শান্ত গলায় বললেন, কোনো সমস্যা নাই, আপনি ঘুমান। জাপানি ইঞ্জিনিয়ার খুবই অবাক হলেন। সমস্যা নেই বললে তো হবে না, বোঝাই যাচ্ছে বিরাট সমস্যা, ঘর দোয়ার ভেঙে ফেলার মতো অবস্থা। রহিমা ফুপু আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, টগর, তোর বাবাকে ডেকে নিয়ে আয়, তালা খুলতে হবে। জাপানি ইঞ্জিনিয়ারের চিঠি নিয়ে মাকে পাবনা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়েছে। সঙ্গে বাবা যেতে পারছেন না, তার ছুটি নেই। আব্দুর রহমান চাচার হাতে স্টেশন ফেলে রেখে তিনি যেতে পারেন না। ভাইয়াও যেতে পারছে না, তার নতুন চাকরি, এখনই ছুটি নিলে চাকরি নট হয়ে যাবে। তাছাড়া তাদের অফিসে এক বিদেশি নিয়ে এসেছেন। এনজিওর কাজকর্ম কেমন হচ্ছে তা তিনি ঘুরে দেখবেন। ভাইয়ার এখন প্রধান দায়িত্ব সেই মহিলাকে সঙ্গে নিয়ে গ্রামেগঞ্জে ঘোরা। ভাইয়া এই কাজ অত্যন্ত আনন্দের সঙ্গে করছে। তার মুখে কয়েকদিন ধরেই এই মহিলার কথা ছাড়া অন্য কোনো কথা নেই। ভদ্রমহিলার নাম এলেন, সবাই ডাকে মিস এলেন। থুরথুরি বুড়ি হয়ে যাবার পরেও বিয়ে করেননি বলেই মিস এলেন। ভদ্রমহিলাকে আমি দেখেছি, ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দেয়া, মাথায় লাল রঙের টুপি, হাঁটার সময় হাতে বেতের একটা লাঠি আছে। বুড়ো মানুষেরা যে কারণে লাঠি ব্যবহার করে উনি সেই কারণে করেন না, লাঠিটা তার শোভা। প্রতিদিনই ওই বুড়ির গল্প না বললে ভাইয়ার মনে হয় অস্থির লাগে। আমি সব গল্পই আগ্রহ নিয়ে শুনি। বুড়ি মিস এলেনের গল্প শুনতেও আমার ভালো লাগে। বুঝলি টগর, বুড়ির স্বাস্থ্য দেখে বোঝার উপায় আছে যে 4 মাইল কাদা মাখা রাস্তা সে জোর কদমে হাঁটতে পারে। আমি একেবারে ঠান্ডার হয়ে গেছি। হাসে আর ফুসফুস করে সিগারেট খায়, খুবই লজ্জার কথা। একদিন আবার আমাকে সাধলো। আমি মিথ্যা করে বললাম, ডোন্ট স্মোক। তোমাকে মনে হয় খুব পছন্দ করে। পছন্দ তো করেই, এটা নিয়ে হয়েছে সমস্যা। বাংলাদেশের কারবার, কেউ কারো ভালো দেখতে পারে না। অফিসে যেই টের পেয়ে গেল মিস এলেন আমাকে পছন্দ করেন, অমনি দলাদলি। সগির বলে অফিসে এক খানকির পোলা আছে, আমার বদলে মিস এলেনের ডিউটি তাকে করতে দিল। সে কি, কোনো লাভ হয়নি। মিস এলেন পরিষ্কার বলে দিলেন, রন্টু কুটায়। রন্টু? বিদেশিদের জিহ্বা ভারী থাকে, এরা কঠিন বাংলা শব্দ বলতে পারে না। আমাকে ডাকে রন্টু। বাংলা জানেন? ভালো বাংলা জানে। মাঝে মাঝে ওনার বাংলা শুনে আমি ঠান্ডার হয়ে যাই। ওই দিন কি হয়েছে শোন। ওই বাড়িতে গিয়েছি, বাড়ির ভেতর থেকে এক লোক বের হয়ে বলল, বুইরা মাগি কি চায়? মিস এলেন তার কথা শুনে শান্ত গলায় বললেন, মহিলাকে মাগি বলিবে না, মাগি গালাগালি ভালো নহে, ইহা অশোভন গালাগালি। উনি তো দেখি ভালো বাংলা শিখেছেন। বিদেশি তো, এরা ইশারাতেই সব ধরে ফেলে। আমরা ডালে ডালে চললে ওরা চলে পাতায় পাতায়, আমরা পাতায় পাতায় চললে ওরা চলে শিরায় শিরায়। তোমার কাজে উনি খুব খুশি? ওদের খুশি অখুশি বোঝা মুশকিল। খুশি হলেও এরা কিছু বলবে না, আবার অখুশি হলেও কিছু বলবে না। তবে আমাকে যে অত্যন্ত স্নেহ করে এটা বোঝা যায়। কিভাবে বুঝলে? তোমাকে কিছু বলেছেন? আমাকে নিয়ে একটা ছড়া বানিয়ে ফেলেছে, বুঝলি না? কি ছড়া? সাইকেল নিয়ে বের হই, টুনটুন করে ঘন্টা বাজাই, সেটা নিয়ে ছড়া। সাইকেল টিং টিং, রন্টু পাগলা সিং, হা হা লাফটার, রন্টু বিগ স্টার। মার চলে যাবার দিন ভাইয়া থাকতে পারল না। মিস এলেনকে নিয়ে তার মুলাদি গ্রামে প্রোগ্রাম। সেই গ্রামে 15 জনকে স্যানিটারি পায়খানা দেয়া হবে। গর্ত করে রিং স্ল্যাব বসানো হবে। একজন বয়াতিকে আনা হয়েছে, সে তার দলবল নিয়ে স্যানিটারি পায়খানার উপকারিতা নিয়ে গান করবে। পুরো অনুষ্ঠান ভিডিও করা হবে, বিরাট ব্যবস্থা। স্যানিটারি পায়খানার গানের একটা ক্যাসেট ভাইয়া নিয়ে এসেছে। জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের ক্যাসেট প্লেয়ারে বাজিয়ে সেই গান আমরা শুনেছি। ভাইয়া চোখ বড় বড় করে বলল, বাংলাদেশে গ্রামেগঞ্জে এই গান আমরা ছড়িয়ে দেব, একটা হুলুস থুলুস পড়ে যাবে।
ভাইয়া হুলুস্থুল বলতে পারে না, বলে হুলুস তুলুস। বুঝলি টগর, লোকের মুখে মুখে গান ফিরবে। আমাদের কর্মপদ্ধতি মারাত্মক, গানের মাধ্যমে শিক্ষা। ভাইয়া এমনভাবে কথা বলে যেন গানটা সে নিজেই গেয়েছে, এবং এই গান গ্রামে গঞ্জে ছড়ানোর ব্যবস্থাও সে নিজেই করেছে। ভাইয়া নিজেও গোসল করার সময় গানটা গায়। তার গলা খারাপ না, শুনতে ভালোই লাগে। শুনেন শুনেন 10 জনাতে শুনেন দিয়া মন, উন্নত পায়খানার কথা করিব বর্ণন। আহা পায়খানা রে, আহা পায়খানা রে, 10 ফুট গর্ত হবে কোনো চিন্তা নাই, তার উপরে স্লাভ বসিবে বলে দিয়া যায়। স্লাভের ওপর রিং বসিবে বলি পরিষ্কার, উন্নত পায়খানা হবে চিন্তা নাই কো আর। আহা পায়খানা রে, আহা পায়খানা রে। মাকে পাবনা মেন্টাল হাসপাতালে নিতে এসেছেন মায়ের 2 ভাই। দুইজনই বয়সে মার ছোট, কিন্তু কেমন বুড়োটে দেখাচ্ছে। একজনের চুল দাড়ি পেকে সাদা, তার বোধহয় হাঁপানি রোগও আছে। আসার পর থেকে হাঁপাচ্ছেন। মার সঙ্গে দুজনই খুব স্বাভাবিক গলায় কথা বলছেন, যেন মার কোনো অসুখ বিসুখ নেই, তিনি সুস্থ মানুষ। আমি এই 2 মামাকে আগে কখনো দেখেছি বলে মনে করতে পারলাম না, কিন্তু তারা আমার সঙ্গেও এমনভাবে কথা বললেন যেন প্রায়ই আমাদের দেখা সাক্ষাৎ হয়। 2 মামার একজনের নাম হারুন। তার চেহারা সুখী সুখী। তিনি মনে হয় কথা বলতেও পছন্দ করেন। সবার সঙ্গে আন্তরিক ভঙ্গিতে কথা বলছেন। তিনি পান খেতে খেতে মাকে বললেন, আপনার সুখের সংসার দেখে চক্ষু জুড়ায়ে গেছে বুবু। আপনার বড় ছেলের সঙ্গে এখনো দেখা হয় নাই, ছোট জনকে দেখে চক্ষু জুড়ায়ে গেছে। দুলা ভাইয়ের কাছে শুনলাম বড় জন এনজিওতে চাকরি করে, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের খাস রহমত ছাড়া এটা সম্ভব না। মা মনে হয় মামার কথা কিছুই বুঝলেন না। লম্বা ঘোমটা টেনে ফিসফিস করে বললেন, আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? হারুন মামা উৎসাহের সঙ্গে বললেন, আমাদের খাওয়া দাওয়া নিয়ে মোটেই চিন্তা করবেন না বুবু। আসার পর থেকে খাওয়া খাদ্যের উপরে আসি। আপনার শরীরটা খারাপ হয়েছে শুনে অত্যন্ত চিন্তাযুক্ত, তবে ইনশাআল্লাহ সুচিকিৎসা হবে। সুস্থ হওয়ার পর বুবু আপনাকে দেশের বাড়িতে কয়েকদিনের জন্য নিয়ে যাব। খুবই গরিবী হালতে আছি, আপনার কষ্ট হবে। বাপের বাড়ির কষ্ট অবশ্য গায়ে লাগে না। দুলাভাইয়ের সঙ্গে এই বিষয়ে আলাপ হয়েছে, দুলাভাই মত দিয়েছেন, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। মা আবারও ফিসফিস করে বললেন, আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? মার কথাবার্তার কোনো ঠিক ঠিকানা না থাকলেও তিনি তার 2 ভাইকে দেখার পর থেকেই খুব স্বাভাবিক আচরণ করছেন। চিৎকার হইচই নেই, ঘোমটা দিয়ে বসে আছেন। বাবা যখন বললেন, বউ যাও কয়েকটা দিন বেড়ায় আসো, মা সঙ্গে সঙ্গে সুবোধ বালিকার মতো ঘাড় নাড়লেন এবং ফিক করে হেসে ফেললেন। রহিমা ফুপু মার সব কাপড় চোপড় গুছিয়ে দিয়েছেন। মার সুটকেসে বাবা কিছু টাকাও দিয়ে দিয়েছেন। টাকা, চিঠি লেখার পোস্ট কার্ড, বল পয়েন্ট কলম। বউ মনে করে চিঠি লিখবে। তোমার লিখতে ইচ্ছা না করলে হাসপাতালে ডাক্তার আছে, নার্স আছে, তাদেরকে বললেই চিঠি লিখে দেবে। পোস্ট কার্ডে ঠিকানা লেখাও আছে। জি আচ্ছা। খাওয়া দাওয়া ঠিক মতো করবা। ওষুধপত্র খাবার ব্যাপারে অনিয়ম করবা না। জি আচ্ছা। সময় সুযোগ হলেই তোমাকে দেখতে যাব। প্রতি মাসেই কেউ না কেউ যাবে, কোনোবার আমি, কোনোবার যাবে রঞ্জু। জি আচ্ছা। ট্রেন বিকেলে। দুপুরের পর থেকে মাকে খুব খুশি খুশি লাগতে লাগলো। তিনি কারোর সঙ্গে কোনো কথা বলছেন না, কিন্তু সবার দিকেই হাসি মুখে তাকাচ্ছেন। তার চোখ দেখে মনে হচ্ছে তিনি সবাইকে চিনতে পারছেন। আমি কাছে গিয়ে বললাম, মা আমাকে চিনেছ? মা হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমি বললাম, বলো তো আমি কে? মা বললেন, তুই টগর। তোমার মাথার যন্ত্রণা কি কমে গেছে? হ্যাঁ। তুমি কোথায় যাচ্ছ জানো? পদ্মনগর। তুমি পদ্মনগর যাচ্ছ না মা, তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ওরা তোমার চিকিৎসা করবে, তুমি ভালো হয়ে ফিরে আসবে। আচ্ছা। আমি মার গা ঘেঁষে বসে রইলাম। খুব কাছে বসলাম, যেন ইচ্ছা করলেই মা আমার গায়ে হাত রাখতে পারেন।
মা তা করলেন না, চুপচাপ বসে রইলেন। তবে মাঝে মধ্যেই কৌতূহলী চোখে আমার দিকে তাকাতে লাগলেন। তার ঠোঁটে ফিক ফিক হাসি লেগেই রইল। দুপুরে খেতে বসে দুই মামার ভেতর কি যেন লেগে গেল। চাপা গলায় একজন আরেকজনের সঙ্গে কথা বলছেন, কটমট করে তাকাচ্ছেন। ভয়ঙ্কর কিছু হচ্ছে তা বোঝা যাচ্ছে, কিন্তু তার ফাঁকে খাওয়া দাওয়া ঠিকই করছেন। এক ভাই আবার আরেক ভাইকে সাদাসাদিও করছেন, মাছ নিবা আরেক পিস? আমি কৌতূহলী হয়ে একবার জিজ্ঞেস করলাম, মামা কি হয়েছে? হারুন মামা মধুর ভঙ্গিতে হাসতে হাসতে বললেন, কিছু না বাপধন, সংসারী আলাপ। সংসারী আলাপে একটু আধটু হিট হয়, এইটা কিছু না। সংসারী আলাপের রহস্য কিছুক্ষণের মধ্যেই জানা গেল। হারুন মামা খাওয়া শেষ করে পান মুখে দিতে দিতে বাবাকে বললেন, দুলাভাই, বুবুর যাতায়াত এবং চিকিৎসার খরচা আপনি বড় ভাইয়ের হাতে দিয়েছেন। এইটা ঠিক না। আমরা দুইজনে বুবুরে নিয়ে যাইতেছি, খরচা সমান দুই ভাগে কইরা দুইজনের হাতে দেন। বাবা বললেন, একজনের কাছে দিলেই তো হয়। হারুন মামা বললেন, হয় না, সংসার অত সহজ না। বড় ভাইয়ের কাছ থেকে 2টা টাকা বাইর করা আমার পক্ষে সম্ভব না। বাকি আপনার বিবেচনা। আমি আমার ব্যবসা বাণিজ্য সব ফালাইয়া রওনা হইছি, আর টাকা বগলে নিয়ে বইসা আছে আরেকজন। এই রকম হইলে তো আমার যাওয়া সম্ভব না, আমারে বিদায় দেন। এইসব কি বলছো? আমি পরিষ্কার মানুষ, আমার পরিষ্কার কথা। খরচার টাকা 2 ভাগ হবে, সমান সমান ভাগ। যদি না হয় আমি আসি, যদি না হয় থুক্কু। বোনের জীবন মরণ সমস্যা, আর তুমি বলে ফেললে থুক্কু? হারুন মামা আরেকটা পান মুখে দিতে দিতে বললেন, আমি পরিষ্কার মানুষ, পরিষ্কার কথা বললাম। এখন জামানা খারাপ, পরিষ্কার কথা কারোর ভালো লাগে না। বাবা এই ঝামেলা কিভাবে মেটালেন আমি জানি না। দেখা গেল 2 ভাই অত্যন্ত আনন্দিত মুখে বোনকে নিয়ে ট্রেনে উঠলেন। হারুন মামা ট্রেনের জানালা থেকে গলা বের করে বললেন, দুলাভাই নিশ্চিন্ত থাকেন, আমরা 2 ভাই থাকতে কোনো অসুবিধা হবে না, বাকি আল্লাহ পাকের মর্জি। ট্রেনে উঠে মার আনন্দ খুব বাড়ল। তার মুখে পান। একটু পরপর তিনি জানালা দিয়ে মুখ বের করে পানের পিক ফেলছেন এবং ছোট বাচ্চাদের মতো হাসছেন। মাকে বিদায় দিতে আমরা সবাই স্টেশনে এসেছি। বাবা দাঁড়িয়ে আছেন কুঁজো হয়ে। দুপুরের পর থেকে তার পেটে ব্যথা শুরু হয়েছে। আজকের ব্যথাটা মনে হয় তীব্র, কারণ তার মুখ কালো হয়ে গেছে। তিনি একটু পরপর হাত ঘড়িতে সময় দেখছেন। ব্যথা উঠলেই তিনি ঘড়ি দেখেন। বাবার পাশে রহমান চাচা দাঁড়িয়ে আছেন। রহমান চাচা বাবার কানে কানে কি যেন বলছেন। বাবা ক্লান্ত ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়ছেন। রহিমা ফুপু একটু দূরে একা দাঁড়িয়ে আছেন। সব সময় তার মাথায় ঘোমটা থাকে, আজ তার মাথায় ঘোমটা নেই। আমি দাঁড়িয়ে আছি কুসুমাপুর পাশে। কুসুমাপুর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। কুসুমাপু এত কাঁদছে কেন আমি বুঝতে পারছি না। মার সঙ্গে তার কখনোই কোনো খাতির ছিল না। মা যখন সুস্থ থাকেন তখনও কুসুমাপুর সঙ্গে কথা বলতেন না, বরং তাকে দেখলে মার ভুরু সামান্য কুঁচকে যেত, চোখের দৃষ্টি কঠিন হয়ে যেত। ভাইয়ার স্টেশনে আসার কথা ছিল। বুড়ি মিস এলেনের সঙ্গে তার প্রোগ্রাম, কিন্তু ভাইয়া ঝড়ের বেগে সাইকেল চালিয়ে উপস্থিত হলো। মনে হলো সে অনেক দূর থেকে এসেছে, আর শার্ট ঘামে ভেজা, চোখ লাল, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। ভাইয়াকে দেখে বাবা অসম্ভব খুশি হলেন। মনে হলো হঠাৎ তার পেটের ব্যথাটা কমে গেছে। তিনি ভাইয়ার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, বাবা যাও, মাকে কদমবুসি করে আসো। ট্রেন এখন ছেড়ে যাবে, এমনিতেই 2 মিনিট বেশি রেখেছি। ভাইয়া নড়ল না, সাইকেল ধরে হাঁপাতে লাগলো। বাবা রহমান চাচার হাত ধরে সবুজ ফ্ল্যাগ নিয়ে উড়িয়ে দিলেন। ট্রেন চলতে শুরু করলো। মার দৃষ্টি এতক্ষণ এলোমেলো ছিল। ট্রেন চলতে শুরু করা মাত্র তিনি কেমন যেন অস্থির হয়ে গেলেন। অবাক হয়ে সবার দিকে তাকাতে লাগলেন। মনে হলো কি ঘটছে
তিনি বুঝতে পারছেন না। আমরা সবাই ট্রেনের সঙ্গে সঙ্গে আসছি, শুধু বাবা সবুজ ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন, ফ্ল্যাগ নাড়াচ্ছেন। ভাইয়া হঠাৎ বলল, টগর সাইকেলটা ধর তো। আমি সাইকেল ধরলাম। ভাইয়া ছুটে গিয়ে চলন্ত ট্রেনে লাফ দিয়ে উঠে পড়ল। যে জানালা দিয়ে মুখ বের করে মা আমাদের দেখছিলেন, সেই জানালা দিয়ে সেও মুখ বের করল। মা হাত নাড়াচ্ছে, মার সঙ্গে সঙ্গে ভাইয়াও হাত নাড়াচ্ছে। বাবা প্ল্যাটফর্মে বসে পড়েছেন। পেটের ব্যথাটা আজ মনে হয় খুবই বেড়েছে। রহমান চাচা বাবার হাত ধরে বসে আছেন। বাবা খুব কাঁদছেন। আমি কাছে যেতেই বাবা আমাকে ইশারা করলেন পাশে বসতে। আমি বসলাম। বাবা ফিসফিস করে বললেন, রঞ্জু যে কাজটা করেছে তার জন্যে আল্লাহ পাক তার ওপর খুবই সন্তুষ্ট হয়েছেন বলে আমার বিশ্বাস। আল্লাহ পাকের সন্তোষ লাভ করা ভাগ্যের ব্যাপার। আমার বড় পুত্র বড়ই ভাগ্যবান। বাবা খুবই কাঁদছেন। আমি বললাম, তোমার পেটের ব্যথা কি খুব বেশি? বাবা চোখ মুছতে মুছতে বললেন, হ্যাঁ, ব্যথাটা বাড়তেছে। মনে হচ্ছে পেটে কয়লার চুলা বসায় কেউ রান্না করতেছে। গল্প কক্ষতে শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা স্টেশন চতুর্থ খণ্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।